লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 4 তাপের ঘটনাসমূহের আজকে আমাদের থার্ড ক্লাস। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে আমরা দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লিখতে হয়, কিভাবে তাদের একক নির্ণয় করতে হয়, কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়, এই সমস্ত ছোট ছোট ইনফরমেশনগুলো। তা তুমি যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা একবার ভালো করে বুঝে যাও, তাহলে এই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কঠিনের যে 3 প্রকার প্রসারণ আছে তার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝে গেলে বাকি দুটো নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই। তাহলে আশা করব তোমরা অবশ্যই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি সেটা বুঝে গেছো। ওই একই রকম ভাবে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আজকে জানবো, তাদের একক বার করব, তাদের মাত্রা বার করব। তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও। প্রথমে আমরা শুরু করব সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক নিয়ে। দেখো আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা প্রথমত আলোচনা করছি কঠিনের প্রসারণ নিয়ে। আর কঠিনের 3 প্রকার প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। এবার এই ক্ষেত্রফল প্রসারণ ব্যাপারটা কি? ধরো তোমার কাছে এরকম কোনো একটা ধাতুর তৈরি একটা এরকম পাত আছে। পাত মানে কি আমি আগের দিন বলেছিলাম, একটা ধাতুর তৈরি এরকম পাত আছে। অর্থাৎ তুমি এরকম ভাবতে পারো, ধাতুর নির্মিত তোমার যে খাতাতে তুমি যে খাতায় লিখছো সেই খাতার পেজটাকে একটা পাতাকে তুলে নাও, তাহলে ওই পাতাটা এবার ভাবো লোহার তৈরি, তাহলে যেমন দেখতে হবে সেটাকে আমরা কি বলবো? একটা ধাতুর তৈরি পাত। এইবার এই যে ধাতুর তৈরি পাতটা আছে, এই ধাতুর তৈরি পাতটার কি আছে? একটা ক্ষেত্রফল আছে। তা আমরা ধরে নিচ্ছি এই ধাতুর তৈরি পাতটার ক্ষেত্রফল হচ্ছে কত? S1। কত? S1। ক্লিয়ার? আর এই ধাতুর তৈরি পাতটা একটা উষ্ণতায় রাখা আছে, আমরা ধরে নিলাম সেটা T1 উষ্ণতায় রাখা আছে। এইবার তুমি কি করলে? এই ধাতুর তৈরি পাতটাকে তুমি তাপ দিলে। কি করলে? তুমি তাপ প্রয়োগ করলে, তাপ দিলে ধাতুর তৈরি পাতটাতে। তাহলে যদি আমরা তাপ দিই, আমরা কি জানি? যদি ধাতুর তৈরি যে পাতটা আছে, ভালো করে দেখো, তার কি আছে? তার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। এবার যখনই আমরা তাপ দেব, তখনই কি হবে? এই ধাতুর তৈরি পাতটার যদি আমরা এখানে তাপ দিই, তাহলে কি হবে? দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা কি হয়ে গেল? বেড়ে গেল। আগে এটুকু ছিল, এখন দৈর্ঘ্যটা কি হয়ে গেল? বেড়ে গেল। সাথে সাথে প্রস্থ যেটা আছে, এই প্রস্থটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম প্রস্থটাও বেড়ে গেল। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বেড়ে গেল, তার জন্য পাতটাকে এখন দেখতে কেমন হবে? এরকম টাইপের দেখতে হবে। চলো, এটা বেঁকে গেল, এটা ঠিক করে দিই। ঠিক আছে? এই যে ধাতুর তৈরি পাতটা ছিল, তার কি হলো? যখনই আমরা তাপ দিলাম, আমরা কি জানি? ধাতুর দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে দৈর্ঘ্য মানে এই যে পাতটা আছে তার একটা দৈর্ঘ্য আছে, তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তারপর একটা প্রস্থ আছে, তার একটা প্রস্থটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার ফলে কি হবে? আগে যে ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই বেড়ে গেছে, তার জন্য আগে যা ক্ষেত্রফল ছিল এখন আর সেই ক্ষেত্রফল থাকবে না। এখন ক্ষেত্রফল কি হবে? বেড়ে যাবে। তাহলে এখন ক্ষেত্রফল যেটা হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত না? S2। আগে কত ছিল? S1। এখন কত হলো? S2। আর তুমি বুঝতে পারছো, তুমি যদি তাপ দাও তাহলে দৈর্ঘ্য প্রস্থ 2 বেড়ে যাবে, তার ফলস্বরূপ ক্ষেত্রফল বেড়ে যাবে। তার মানে S2-র মান S1 এর থেকে বেশি হবে। আর যেহেতু তুমি তাপ দিয়েছো, তার জন্য পাতটা আগে যে উষ্ণতায় ছিল এখন আর সেই উষ্ণতায় থাকবে না, এখন উষ্ণতাটাও কত হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম এখন উষ্ণতা কত? T2। ছবিটা ক্লিয়ার? এই ছবিটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তাহলেই কিন্তু স্পষ্ট বাকি জায়গাগুলো তুমি বুঝতে পারবে, বাকিগুলো নিয়ে কোনো রকম সমস্যা হবে না। কি? একটা পাত আছে, একটা কোনো কঠিন বস্তু, কোনো ধাতুর তৈরি একটা পাত আছে, ক্ষেত্রফল S1, উষ্ণতা T1। যখনই আমরা এটাকে তাপ দিলাম তখনই কি হলো? ক্ষেত্রফল বেড়ে গেল, S1 থেকে হয়ে গেল কত? S2। কারণ আমরা জানি যে ক্ষেত্রফলের প্রসারণ হবে। আর উষ্ণতাটাও বেড়ে গিয়ে T1 থেকে হয়ে গেল কত? T2। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট লিখে রাখবো। এক হচ্ছে ক্ষেত্রফল কতটা বাড়লো, ক্ষেত্রফল বৃদ্ধি কতটা, এইটা আমরা লিখে রাখবো। ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা কতটা? দেখো আগে ক্ষেত্রফল ছিল S1, এখন হয়েছে S2। তাহলে বৃদ্ধি কতটা হয়েছে? তাহলে বৃদ্ধি হবে S2 মাইনাস S1। লিখতে পারি তো? আগে ক্ষেত্রফল ছিল S1, এখন হয়েছে S2, তাহলে ক্ষেত্রফল বেড়েছে কতটা? বেড়েছে কতটা? তাহলে S2 মাইনাস S1। ঠিক একই রকম ভাবে এই উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে? তাপ দেওয়ার জন্য
উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে? আগে কত ছিল? T1, এখন কত হয়েছে? T2, তার মানে T2 মাইনাস T1। উষ্ণতার বৃদ্ধি কত? T2 মাইনাস T1। ক্লিয়ার? তো আমরা এখান থেকে বুঝবো যে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি হলো, তা ক্ষেত্রফল বৃদ্ধি থেকে কিভাবে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কে যেতে পারি। ওই যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আমাদের বইয়ে একটা বড় একটা ইকুয়েশন লেখা আছে, সেখানে সংজ্ঞা লেখা আছে, তো কিভাবে ওটাতে আসছে আমরা সেই কিভাবে হচ্ছে সেইটাকে বোঝার চেষ্টা করব। ক্লিয়ার জায়গাটা? ছবিটা ক্লিয়ার তোমার কাছে? এবার ভালো করে দেখবে, এই যে ক্ষেত্রফল বৃদ্ধিটা দুটো রাশির ওপর নির্ভর করে। কার কার? এক হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, আর দুই হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, যেমনটা ঠিক আমরা আগের দিন পেয়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে। এই যে ক্ষেত্রফল বৃদ্ধি, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা দুটো রাশির ওপর নির্ভর করে। কার কার ওপর? এক তো হচ্ছে এই ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল কতটা বাড়বে সেটা নির্ভর করছে কার ওপর? প্রাথমিক ক্ষেত্রফলের ওপর। কার ওপর? প্রাথমিক ক্ষেত্রফল। কিভাবে নির্ভর করছে? সমানুপাতিক। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফল বেশি হলে ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে, আর প্রাথমিক ক্ষেত্রফল কম হলে ক্ষেত্রফল বৃদ্ধি কম হবে। চলো এবার তুমি বলবে আমি কি করে বুঝবো? তুমি ভাবো একটা ছোট্ট পাত আছে, একটা ছোট্ট লোহার পাত আছে, তাকে তাপ দিলে তার ক্ষেত্রফল যতটা বাড়বে, একটা বিশাল বড় লোহার পাত আছে, তাকে তাপ দিলে ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে? তার থেকে বেশি হবে। হবে তো? একদম। যদি কোনো একটা ছোট পাতকে, ছোট পাত মানে তার ক্ষেত্রফল কম, তাহলে কম ক্ষেত্রফল বিশিষ্ট পাতকে তাপ দিলে তার প্রসারণ যতটা হবে, বড় একটা ক্ষেত্রফল বিশিষ্ট পাতকে তাপ দিলে তার থেকে বেশি প্রসারণ হবে। তার জন্যই আমরা লিখতে পারি এই যে ক্ষেত্রফল বৃদ্ধি সেটা প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। কিভাবে? সমানুপাতিক। অর্থাৎ প্রথমের প্রাথমিক ক্ষেত্রফল কম হলে তার ক্ষেত্রফল বৃদ্ধি কম হবে, প্রাথমিক ক্ষেত্রফল বেশি হলে তার ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে। ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ম্যাথমেটিক্যাল ভাবে? ক্ষেত্রফল বৃদ্ধি সমান আমরা কি ধরে নিয়েছিলাম? S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু প্রাথমিক ক্ষেত্রফল কত? প্রাথমিক ক্ষেত্রফল মানে প্রথমে যা ক্ষেত্রফল ছিল, তাহলে প্রথমে ক্ষেত্রফল কত ছিল? এই যে প্রথমে ক্ষেত্রফল ছিল S1, তাহলে S1 এটাকে পেয়ে গেলাম আমরা 1 নাম্বার একটা ইকুয়েশন। ক্লিয়ার জায়গাটা? চলো নেক্সট। এই ক্ষেত্রফল বৃদ্ধিটা আরো নির্ভর করে কার উপর? একটু আগেই বললাম উষ্ণতার পার্থক্যের উপর, উষ্ণতার বৃদ্ধির উপর। এটা 2 নাম্বার আমরা যেটা বলতে পারি যে এই যে ক্ষেত্রফলের বৃদ্ধি, এটা নির্ভর করছে কার উপর? উষ্ণতা বৃদ্ধির উপর। উষ্ণতা বৃদ্ধির উপর। কিভাবে? সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি বেশি হলে ক্ষেত্রফল বৃদ্ধি কম হবে, উষ্ণতা বৃদ্ধি কম হলে ক্ষেত্রফল বৃদ্ধি কম হবে, উষ্ণতা বৃদ্ধি বেশি হলে ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে। ব্যাপারটা কেমন? ভাবো, ধরো কোনো একটা পাতকে তুমি 10 ডিগ্রি উষ্ণতা বাড়ালে, তাহলে 10 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য ক্ষেত্রফল যতটা বাড়বে, তুমি যদি 100 ডিগ্রি উষ্ণতা বাড়াও তাহলে ক্ষেত্রফল কি তার থেকে বেশি বাড়বে? একদমই তাই। অর্থাৎ যদি উষ্ণতা বৃদ্ধি আমরা যত বেশি করব, ক্ষেত্রফলটা তত আস্তে আস্তে বাড়বে। তাহলে উষ্ণতা বৃদ্ধির ওপর ক্ষেত্রফলের বৃদ্ধিটা নির্ভর করছে। কিভাবে? সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি যত বেশি করব ক্ষেত্রফল বৃদ্ধি তত বেশি হবে। তার জন্য আমরা এটা লিখতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি প্রপোর্শনাল টু উষ্ণতার বৃদ্ধি। তাহলে চলো মানগুলো বসিয়ে দিই। ক্ষেত্রফল বৃদ্ধি কত? আমরা ওদিকে লিখে দিয়েছি অলরেডি, S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু উষ্ণতার বৃদ্ধি কত? এই যে আগে উষ্ণতা ছিল T1, পরে হয়েছে T2, তাহলে উষ্ণতার বৃদ্ধি কত? T2 মাইনাস T1। এটা হয়ে গেল আমাদের কত নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। বাস, আমাদের কাজ শেষ। আমরা কি কি বুঝলাম? আমরা প্রথম একটা ব্যাপার ভাবলাম যে কোনো একটা পাত আছে যার ক্ষেত্রফল S1, সে T1 উষ্ণতায় রাখা আছে। পাতটাকে কি করলাম? আমরা তাপ দিলাম, উনুনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। তাহলে কি হবে? তাপ দেওয়ার ফলে এই পাতটা বেড়ে যাবে। যখনই বেড়ে যাবে অবশ্যই তার ক্ষেত্রফল আর S1 থাকবে না, S2 হয়ে যাবে। আর উষ্ণতাও আর T1 থাকবে না, T2 হয়ে যাবে, কারণ তাপ দিলে উষ্ণতাও বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? S2 মাইনাস S1। উষ্ণতার বৃদ্ধি কত? T2 মাইনাস T1। এইবার আমরা দেখলাম এই ক্ষেত্রফল বৃদ্ধিকে নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। কি করলাম? এই ক্ষেত্রফল বৃদ্ধিটা দুটো রাশির উপর নির্ভর করে। কার কার? এক হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। ছোট ক্ষেত্রফলের মানে ছোট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের প্রসারণ যা হবে, একটা বড় ক্ষেত্রফল বিশিষ্ট পাতের প্রসারণ তার থেকে বেশি হবে। তার জন্য আমরা বলতে পারি যে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে? এই ক্ষেত্রফল বৃদ্ধিটা উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে।
অর্থাৎ উষ্ণতাকে যত বাড়াবো ক্ষেত্রফলের বৃদ্ধি তত বেশি হবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা লিখতেই পারি যে ক্ষেত্রফল বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। দিয়ে কি করলাম, ওই ম্যাথামেটিক্যাল ভাবে মানগুলো বসালাম, দিয়ে জাস্ট দুটো ইকুয়েশন তৈরি করলাম। এইবার ভালো করে দেখো, এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি। 1 ও 2 থেকে পাই। 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? তাকাও এদিকে, এই যে লেফট হ্যান্ড সাইড দুটোতেই কি আছে, s2 - s1, ভেদের নিয়ম অ্যাপ্লাই করে দিলাম। তাহলে যেহেতু সেম আছে তার জন্য সেটাকে লিখে দিলাম। প্রপোর্শনাল টু সাইন আছে তো দিয়ে দিলাম। আর রাইট হ্যান্ড সাইডে আলাদা আলাদা রাশি আছে, তাদেরকে গুণ করে দিলাম। তাহলে s1 এর সাথে এটাকে গুণ করলাম, তাহলে হবে কত, t2 - t1। এইবার আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে তো কোনো অঙ্ক করি না, আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্ক করি। তো সমানুপাতিক থেকে সমান করতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়, একটা নির্দিষ্ট মান দিয়ে গুণ করতে হয়। তাহলে s2 - s1 সমান দিয়ে দিলাম, তো একটা ধ্রুবক পদ গুণ করে দিলাম, যেই ধ্রুবক পদটাকে আমরা বলবো বিটা। কি বলবো? বিটা। তাহলে s2 * t2 - t1। এইবার তোমার মনে প্রশ্ন আসছে, আচ্ছা তাহলে বিটাটা কি জিনিস? এই যে বিটা, যে ধ্রুবক পদ দিয়ে গুণ করলাম, এই বিটাটা কি? এই বিটাটাকেই বলা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার জায়গাটা? তাহলে এই বিটা যেটা পেলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমাদের বইয়ে যে সংজ্ঞা লেখা আছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ওটা কি? ওটা একটা ধ্রুবক রাশি। ক্লিয়ার? এবার একটু ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রফল বৃদ্ধি কার কার উপর নির্ভর করে? ক্ষেত্রফল বৃদ্ধি নির্ভর করছে প্রাথমিক ক্ষেত্রফল উষ্ণতা বৃদ্ধির উপর। কিন্তু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার উপর। মানে এটি তুমি এভাবে লিখে রাখো, এটা নির্ভর করে কার উপর? শুধুমাত্র উষ্ণতার উপর এবং উপাদানের উপর। উপাদান কথার অর্থ কি? তুমি শুধু 1 মিনিট ওয়েট করো, আমি বলে দিচ্ছি। উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করে। নির্ভর করে। প্রশ্ন ধরো এরকম দিয়েছে যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কার উপর নির্ভর করে? তুমি দেখলে আরে বাবা ক্ষেত্রফল টার্মটা আছে, তো লিখে দিই ক্ষেত্রফলের উপর নির্ভর করে। মোটেও না, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক নির্ভর করছে উষ্ণতা এবং উপাদানের উপর। উষ্ণতা মানে কি? একটা নির্দিষ্ট উষ্ণতায় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান যা হবে, উষ্ণতা যদি বাড়িয়ে দিই তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হবে। অর্থাৎ ভিন্ন ভিন্ন উষ্ণতায় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হবে। আর 2 হচ্ছে উপাদান, মানে হচ্ছে ধরো তুমি লোহার তৈরি পাত নিয়েছো, তাহলে তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যা হবে, তুমি যদি একটা তামার তৈরি পাত নাও তাহলে তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ লোহার তৈরি পাত লোহা দিয়ে তৈরি, আর তামার তৈরি পাত তামা দিয়ে তৈরি, তার মানে উপাদানটা আলাদা আলাদা। তাই উপাদান আলাদা হওয়ার জন্য তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? এবার আমরা যেটা বুঝবো, দেখো আমরা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পেয়েছি এখানে। এই ইকুয়েশন থেকে কিভাবে বিটা অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা দিতে পারি, আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। বিটা, এই যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এই ইকুয়েশন থেকে কিভাবে বিটা অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দেব, এর একক বার করব, এর মাত্রা বার করব, সেটা আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? চলো, কোনো অসুবিধা নেই, ওই সাইডটা মুছে দিই এবার। আচ্ছা, এখানে এই যে ছবিটা লিখলাম, এই ছবিটা কিন্তু তোমাকে একটু ভাবতে হবে, বা তুমি যদি খাতায় লিখতে চাও লিখে নিতে পারো। যে ধরি S1 উষ্ণতায়, ধরি T1 উষ্ণতায় কোনো একটি ধাতুর ক্ষেত্রফল S1, উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, এখন ক্ষেত্রফল S2, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি এত, উষ্ণতার বৃদ্ধি এত। এই পয়েন্টটা তুমি খাতায় লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ছবিটাকেই জাস্ট একটুখানি ভাষায় লিখে নিতে পারো, কোনো অসুবিধা? চলো নেক্সট, আমরা বিটার সংজ্ঞা দিতে চাইছি যে বিটা সমান কি লিখতে পারি, বা কিভাবে সংজ্ঞাটাকে আমরা লিখবো। বিটার সংজ্ঞা, তাহলে যখনই আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে কোনো একটা রাশির সংজ্ঞা দেব, আমরা কি করব, সেই রাশিটা সমান কত সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে ভালো করে দেখো, S2 - S1 সমান বিটা ইন্টু, এটা তো S1 হবে, এটা S1 ছিল তো এটা S1 হবে, আমি ভুল করে S2 লিখে ফেলেছিলাম, এটা ঠিক করে নাও একটু। কি ছিল? S2 - S1 প্রপোর্শনাল টু S1 × T2 - T1।
তো এখানে যে ধ্রুবক পদ দিয়ে গুণ করলাম, গুণ করার পর এই রাশিটা তো একই থাকবে, অর্থাৎ S1টা S1ই থাকবে। আমি ভুল করে S2 লিখে দিয়েছিলাম, ওটা একটু ঠিক করে নাও। তাহলে চলো আমরা কি করব, বিটার সংজ্ঞা দেবো। তাহলে বিটা সমান যখনই সংজ্ঞা দিতে চাইবো তখনই বিটা সমান কত সেটাকে লেখার চেষ্টা করব। তাহলে এই সমীকরণ থেকে যদি আমি বলি বিটা ইকুয়াল টু কত, তাহলে এই রাশিটা, এই টার্মটা গুণ আছে, এ পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে বিটা সমান কত লিখতে পারি, দেখাও। বিটা ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। পেলাম এটা একটা ইকুয়েশন পেলাম আমরা বিটা সমান। এই ইকুয়েশন নিয়ে মানে আমরা যেহেতু বিটা সমান ক্যালকুলেট করে ফেলেছি, তাই এই ইকুয়েশন থেকে আমরা কি করব, বিটা এর সংজ্ঞা দেব, বিটা এর একক বার করব, বিটার মাত্রা বার করব। ক্লিয়ার? কিভাবে সংজ্ঞা দেব, দেখো যখন কোনো একটা সংজ্ঞা লিখতে হয়, আমি আগের দিনও বলেছি, দেখো আগের দিন যা পড়েছিলাম, যা বুঝেছিলাম, আজকে সেগুলোকেই অ্যাপ্লাই করছি। মানে হচ্ছে এই চ্যাপ্টারে একটা সংজ্ঞাকে ভালো করে বুঝে গেলে কিভাবে লিখতে হয়, তাহলে বাকিগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, প্রত্যেকটা একই রকম হবে। ক্লিয়ার? তাই একটা ভালো করে বুঝে যাও। আমরা প্রত্যেকটাই আলোচনা করব, যতগুলো প্রসারণ গুণাঙ্ক আছে সমস্তগুলোই কিন্তু আমি আলোচনা করব, কিভাবে আসছে, কেন আসছে। তোমার কাজ হচ্ছে একটাকে বোঝা, বাকিগুলো নিজেই বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। ক্লিয়ার? চলো তাহলে আমি এখান থেকে কি করব, বিটার একটা সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব। কিভাবে, যখনই আমরা কোনো ইকুয়েশন থেকে ডেফিনেশন দিই, আমরা চেষ্টা করি তার নিচে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান 1 পুট করতে, তার নিচের রাশিগুলোর মান 1 পুট করতে। তাহলে আমরা আগে 1 পুট করি। দেখো S1 এর মান আমরা কত পুট করব, S1 এর মান আমরা পুট করব 1। তাহলে S1 এর মান 1 মানে কি, S1 মানে কি, প্রথমে যে ক্ষেত্রফল ছিল, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল 1 মানে কি, একক প্রাথমিক ক্ষেত্রফল। ভাষাটা তো এটাই, S1 এর মান 1, এটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে কি লিখবো, একক প্রাথমিক ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল একক বা একক প্রাথমিক ক্ষেত্রফল, ব্যাপারটা একই। 2 নাম্বার, এই রাশিটাকে আমরা 1 পুট করব, অর্থাৎ T2 মাইনাস T1 সমান আমরা 1 পুট করব। তাহলে T2 মাইনাস T1টা কি ছিল, একটু পাতা উল্টে দেখে নাও। T2 মাইনাস T1 কি ছিল, দেখো T2 মাইনাস T1 ছিল উষ্ণতার বৃদ্ধি। কি ছিল, উষ্ণতার বৃদ্ধি। তাহলে উষ্ণতার বৃদ্ধি 1 মানে কি, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি। T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধি 1 মানে কি, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি। ঠিক তো? দেখো আমি শুধুমাত্র নিচের রাশিগুলোকে 1 পুট করছি আর 1 পুট করে সেটাকে ভাষায় লিখছি, আর কিছু করিনি। এবার যদি আমি S1 এর মান 1 বসাই, T2 মাইনাস T1 এর মান 1 বসাই, তাহলে কি হবে, ভালো করে দেখো। এই S1 এর মান আমি 1 বসালাম, T2 মাইনাস T1 এর মান আমি 1 বসালাম, তাহলে কি হবে, 1 ইন্টু 1 মানে 1 হবে। তার মানে বিটা সমান কত হবে, বিটা সমান কত হবে, S2 মাইনাস S1 বাই 1 ইন্টু 1। 1 ইন্টু 1 মানে 1। তার মানে আমরা এখান থেকে দেখো লিখতে পারি বিটা ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1 লিখতে পারি। তো যদি আমরা এই মানগুলো পুট করি, এইটা এবং এই মানটা যদি আমরা পুট করি, তাহলে আমরা লিখতে পারি যে বিটা সমান S2 মাইনাস S1। এবার মনে মনে ভাবো S2 মাইনাস S1টা কি ছিল, S2 মাইনাস S1 কি ছিল, S2 মাইনাস S1টাই ছিল কি, ক্ষেত্রফল বৃদ্ধি। কি ছিল, ক্ষেত্রফল বৃদ্ধি। তোমাকে শিখতে হবে কিভাবে একক লিখতে হয়, মুখস্থ না। এই সাবজেক্টটার কোনো পার্ট নেই যেই পার্টটাকে আমাদের মুখস্থ করতে হয়, প্রত্যেকটা পার্টই আমরা এখানে বুঝতে পারি। তোমাকে বোঝার দায়িত্বটা হচ্ছে তোমার, তোমাকে বুঝতে হবে কোনোভাবে। আর একবার যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টার মানে যখন এই সাবজেক্টে তুমি পড়বে, তোমার মনে হবে যেন অন্য কোনো সাবজেক্ট আর পড়তে ভালো লাগছে না, কারণ এর প্রত্যেকটা লাইন বুঝে বুঝে লিখতে হয়। তুমি একবার যদি প্রসেসটা বুঝে যাও কিভাবে হচ্ছে, তাহলে দেখবে তুমি মানে মুখস্থর কোনো জায়গা নেই, তুমি নিজেই লিখতে পারছো যে কি হবে। ক্লিয়ার কথাটা? চলো এবার দেখো কিভাবে আমরা সংজ্ঞাটাকে লিখছি। S1 সমান কত পুট করেছি, 1, তার মানে কি, একক প্রাথমিক ক্ষেত্রফল। T2 মাইনাস T1 সমান কত পুট করেছি, 1, মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি। যদি এ দুটোকে আমরা স্যাটিসফাই করাই, তাহলে আমরা লিখতে পারি বিটা সমান S2 মাইনাস S1, মানে ক্ষেত্রফল বৃদ্ধি। এইবার আমি সংজ্ঞাটা লিখছি, কিভাবে লিখবো দেখো। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই বিটা বলা হচ্ছে, তাকেই বিটা বলা হচ্ছে। তাহলে বিটা কাকে বলে, বিটা কাকে বলে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে S2 মাইনাস S1 কি ছিল, ক্ষেত্রফল বৃদ্ধি। যেই ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝতে পারলে না? আরেকবার বলবো, আরেকবার।
আমরা নিচের রাশিগুলোকে কি করেছি, 1 পুট করেছি। তা যদি 1 পুট করি তাহলে বিটা ইকুয়াল টু s2 মাইনাস s1। তাহলে আমরা এই 1 পুট করেছি, এটা কি ভাষাই বলছি। কিভাবে বলছি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, যেই বললাম প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, সাথে সাথে t2 মাইনাস t1 এর মান 1 হয়ে গেল। প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে, যেই বললাম প্রাথমিক ক্ষেত্রফল একক, মানে s1 এর মান 1 হয়ে গেল। তার মানে নিচে দুটো মান 1 হয়ে গেল। তাহলে কি পেলাম, বিটা সমান s2 মাইনাস s1। আর s2 মাইনাস s1টা কি, যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে। ক্লিয়ার জায়গাটা? এভাবে সংজ্ঞা লিখতে হয়, আমাদের শিখতে হবে কিভাবে সংজ্ঞা লিখতে হয়, মুখস্থ না। ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে আমরা এবার কি করছি, সংজ্ঞা লিখছি। বিটা এর ডেফিনেশন। তাহলে বিটার সংজ্ঞা কিভাবে লিখবো, তুমি অলরেডি লিখে ফেলেছো, অলরেডি নিজে নিজে লেখার চেষ্টা করো। দেখো কি লিখছি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, তারপর কি, একক প্রাথমিক ক্ষেত্রফলে, অর্থাৎ এটা কি একটু ভালো করে লিখবো, প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে, প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে, প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে কি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয়, যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে কি বলছে, বিটা, বা বিটার নামটা লিখে দাও, তাকেই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে। দেখো ক্লিয়ার নাকি জায়গাটা, কোনো অসুবিধা? বিটার সংজ্ঞা কি করলাম, নিচের গুলোকে 1 পুট করলাম, সো ওপরটা হয়ে গেল বিটার সঙ্গে সমান। ক্লিয়ার? কি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই কি বলছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। অবশ্যই কোনো কঠিন পদার্থের। তাহলে প্রথমে তুমি একটা কথা অ্যাড করে দিতে পারো, কোনো কঠিন পদার্থের, কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, কারণ এটা কঠিনের জন্য অ্যাপ্লিকেবল। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? চলো তাহলে আমরা সংজ্ঞা লিখে ফেলেছি। সংজ্ঞা যখন লিখে ফেলেছি, সাথে সাথে আমরা এবার এককটাও বার করে নিই। আর একক বার করতে গেলে আমাদের ওই ইকুয়েশন, মেন জিনিস এটা, এখান থেকে আমরা সংজ্ঞা লিখতে পারি, এখান থেকে আমরা একক লিখতে পারি, এখান থেকে আমরা মাত্রা লিখতে পারি। চলো এই সাইডটা মুছে দিই, না লেখা হলে একবার পজ করে লিখে নাও। চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে একক। বিটা এর একক দেখবো আমরা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক, বিটা এর একক। চলো এদিকে বিটা সমান কি পেয়েছি, বিটা সমান আমরা পেয়েছি s2 মাইনাস s1 বাই s1 বাই ইন্টু t2 মাইনাস t1। আচ্ছা s2 মাইনাস s1টা কি, ক্ষেত্রফল বৃদ্ধি, s1টা কি প্রাথমিক ক্ষেত্রফল, t2 মাইনাস t1 কি উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমি প্রত্যেকটা একবার লিখে নিই যে বিটা সমান আমরা অ্যাকচুয়ালি কি পেয়েছি, বিটা সমান আমরা পেয়েছি ক্ষেত্রফল বৃদ্ধি, ওপরটা ছিল ক্ষেত্রফল বৃদ্ধি তাই তো, নিচেটা প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু টি2 মাইনাস টি1 কি ছিল, টি2 মাইনাস টি1 ছিল উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। এই তো আমরা পেয়েছিলাম। তার মানে বিটার যদি আমি একক বার করতে চাই, তাহলে বিটার একক এই প্রত্যেকটা রাশির এককের উপর নির্ভর করে আছে। তাহলে প্রত্যেকটা রাশি একক বসিয়ে দিলেই ফাইনালি আমি পেয়ে যাব বিটার একক। এতে আর কি এমন অসুবিধা, তাই তো? বিটা সমান এই রাশিটা, তাহলে বিটার একক বার করতে গেলে এদের প্রত্যেকের একক বসিয়ে দিই। তাহলে দেখো এদের যদি আমি প্রত্যেকের একক বসাই, ফার্স্ট ধরো আমি বললাম সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে বিটার একক কি হবে, এটা যদি আমরা লিখতে চাই, তাহলে বিটার একক কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধির একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির একক ক্ষেত্রফলের এককের সাথে সমান হবে। তাহলে ক্ষেত্রফলের একক কি দেখবো, আমরা জানি যে বর্গ সেমি, বা যেটাকে আমরা বলি সেন্টিমিটার স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। প্রাথমিক ক্ষেত্রফল, আবার নিচেতেও তো সেই ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল মানে সেটাও তো একটা ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফলেরই একক, তাহলে ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার স্কোয়ার।
গণিতক উষ্ণতা বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধির একক নিশ্চয়ই উষ্ণতার এককের সাথে সমান, তাহলে উষ্ণতার একক কত? ডিগ্রি সেলসিয়াস। চলো সেন্টিমিটার স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কি 1/ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা একটু স্টাইল করে লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নিচের রাশিতে যখন ওপরে যায়, এই ডিগ্রি সেলসিয়াসের মাথায় কিছু নেই, মানে পাওয়ার সবসময় 1 থাকে, তা সেই পাওয়ারের আগে একটা মাইনাস চলে আসে, তাহলে দেখো ডিগ্রি সেলসিয়াস 1 লিখেছি, আগে একটা মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে এই গেল সিজিএস পদ্ধতিতে বিটার একক। সিমিলারলি একই রকমভাবে যদি আমরা বলি এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে বিটার একক কি হবে? এসআই পদ্ধতিতে বিটার একক হবে সেই একই রকমভাবে ক্ষেত্রফলের একক তো কেটে যাবে, পরে থাকবে কি শুধুমাত্র উষ্ণতার একক, তাহলে শুধুমাত্র উষ্ণতার এসআই একক কি? কেলভিন, তার জন্য হয়ে যাবে কেলভিন টু দি পাওয়ার -1। আর এফপিএস পদ্ধতি, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও জেনে নাও, এফপিএস পদ্ধতিতে কি হবে? 1/উষ্ণতার একক, তাহলে 1/উষ্ণতার এককে ডিগ্রি ফারেনহাইট। কেন? কারণ ক্ষেত্রফলের একক তো কেটে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তার জন্য বাকিগুলোতে আমি আর লিখছি না ওটা। এসআই পদ্ধতিতেও ক্ষেত্রফলের একক কেটে যাবে, এফপিএসেও ক্ষেত্রফল কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র উষ্ণতার একক, তার জন্য হবে কত? ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে কি কি পেলাম? সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, ফারেনহাইট ইনভার্স। চলো এখান থেকে একটা পয়েন্ট আবার আমাদের জানতে হবে, যেমন তোমাকে যদি বলা হয় বিটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান কার উপর নির্ভর করে, একটু আগে আমরা দেখবে এই জায়গায় লিখেছিলাম, কি লিখেছিলাম? উপাদান এবং উষ্ণতার উপর। বিটা এর মান কার উপর নির্ভর করে? উষ্ণতা এবং উপাদানের উপর। কিন্তু ভালো করে তাকাও, বিটা এর একক, বিটা অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক কার উপর নির্ভর করে? দেখো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, ফারেনহাইট ইনভার্স, এগুলো কার একক? উষ্ণতার একক। তাহলে বিটা এর মান উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করে, কিন্তু বিটা এর একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। ক্লিয়ার? এটাকেও লিখে নাও, ঠিক যেখানে একক বার করেছো তার নিচে কি? বিটা এর একক কেবলমাত্র বা শুধুমাত্র লেখো, কেবলমাত্র উষ্ণতার এককের ওপর নির্ভর করে। ক্লিয়ার? মানটা উষ্ণতা উপাদানের উপর নির্ভর করে, কিন্তু এককটা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। বোঝা যাচ্ছে? চলো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার মাত্রা বার করব, বিটা এর মাত্রা বার করব। মুছে দিও দিকটা, লেখা হয়ে গেছে আশা করি। চলো মুছে দিলাম এদিকটা। মাত্রা মানে কি? সেই ক্লাস 9-এ দেখবে বড় হাতের এম, বড় হাতের এল, বড় হাতের টি, এইসব দিয়ে যেগুলো লিখতাম সেগুলোকে বলছে মাত্রা। তাহলে আমরা বার করব বিটার মাত্রা। তাহলে বিটা এর মাত্রা মানে হচ্ছে কি? মাত্রাকে এভাবে লেখা হয়, মাত্রা বার করতে গেলে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয়। তাহলে বিটা এর মাত্রা সমান, তাকাও, ক্ষেত্রফলের মাত্রা, নিচেও ক্ষেত্রফলের মাত্রা, এখানে উষ্ণতার মাত্রা। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রাও এল, তার জন্য এল ইন্টু এল মানে কত হয়? এল স্কোয়ার। তার মানে ক্ষেত্রফলের মাত্রা হবে উপরে, যেটা হবে এল স্কোয়ার, নিচে প্রাথমিক ক্ষেত্রফল মানে কি? সেই তো ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, ইন্টু উষ্ণতা বৃদ্ধি মানে কি? উষ্ণতার মাত্রা। তাহলে উষ্ণতার মাত্রা কত? উষ্ণতার মাত্রাকে থিটা দিয়ে লেখা হয়। তার মানে তাকাও এদিকে, আবার সেই এল স্কোয়ার কেটে গেল, তার মানে বিটা এর মাত্রা সমান কি হলো? 1/থিটা, 1/থিটা, বা এই 1/থিটাটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, থিটার মাথায় পাওয়ারে 1 আছে, উপরে গেলে হয়ে যাবে -1। তাহলে থিটা ইনভার্স, এটাই হচ্ছে কার মাত্রা? বিটা এর মাত্রা। ক্লিয়ার? কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? চলো এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাকে বুঝতে হবে। কি না, দেখো আমরা জেনেছিলাম যে যখন আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারের একদম প্রথম ক্লাস করেছিলাম, যেখানে আমরা উষ্ণতা নিয়ে আলোচনা করেছিলাম, উষ্ণতা বা তাপমাত্রা কি, তাদের মাপার এককগুলো কি কি, বিভিন্ন থার্মোমিটারগুলোর মধ্যে রিলেশন কি, এই নিয়ে যখন আলোচনা করেছিলাম, আমরা ওখানে পেয়েছিলাম যে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন সমান কেলভিন স্কেলেরও 1 ডিগ্রির পরিবর্তন, তাই তো পেয়েছিলাম আমরা এই পয়েন্ট দুটো।
কি, এক হচ্ছে সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি পরিবর্তন সমান কেলভিন স্কেলে, মানে কেলভিন থার্মোমিটার অ্যাকচুয়ালি 1 কেলভিনের পরিবর্তন। সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান কেলভিন স্কেলে 1 কেলভিনের পরিবর্তন। এটা আমরা জেনেছিলাম। কেন? কারণ দুটো থার্মোমিটারই 100টা করে ঘর আছে, তার জন্য সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন সমান কেলভিন স্কেলের 1 ডিগ্রির পরিবর্তনের সাথে সমান। খুব ভালো করে জায়গাটা বুঝবে। এবার যেহেতু সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন আর কেলভিন স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন সমান হয়, তার জন্য আমরা বিটার মান সেলসিয়াস স্কেলে যা হবে এই বিটার মান কেলভিন স্কেলেও তাই হবে। ক্লিয়ার কথাটা? যেহেতু সমান, যেহেতু সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন কেলভিন স্কেলের 1 ডিগ্রির পরিবর্তনের সাথে সমান, তার জন্য বিটা অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে যা হবে, সেলসিয়াস স্কেলে যা হবে কেলভিন স্কেলেও তাই হবে, মানটা একই থাকবে। কিন্তু কিন্তু এখান থেকে আমরা আরো একটা পয়েন্ট পেয়েছিলাম। কি পয়েন্ট পেয়েছিলাম? আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম যে সেলসিয়াস স্কেলের ডিগ্রি সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান ডিগ্রি ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন নয়। সেক্ষেত্রে হয়েছিল 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। খুব ভালো করে জায়গাটাকে বুঝবে। কি বললাম? সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন কেলভিন স্কেলের 1 ডিগ্রির পরিবর্তনের সাথে সমান, কারণ দুটো থার্মোমিটারই 100টা করে ঘর আছে। কিন্তু কিন্তু সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন ফারেনহাইট স্কেলের 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সাথে সমান। কেন? কারণ সেলসিয়াস স্কেলে আছে টোটাল 100টা ঘর, কিন্তু ফারেনহাইট স্কেলে আছে 180টা ঘর। যেহেতু ঘরের সংখ্যা ডিফারেন্ট, তার জন্য সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন যা হবে ফারেনহাইট স্কেলে সেই পরিবর্তনটা 9/5 ডিগ্রি হবে। 9/5 ডিগ্রি হবে। নিশ্চয়ই মনে আছে এই লাইনটা? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যেহেতু এই পরিবর্তনটা এরকম টাইপের, তার জন্য বিটা এর মান সেলসিয়াস স্কেলে যা হবে বিটার মান ফারেনহাইট স্কেলে সেটা হবে কত? 9/5 ইন্টু বিটা এফ। সেলসিয়াস স্কেলে যদি বিটার মান বি সাফিক্সে সি হয়, তাহলে ফারেনহাইট স্কেলে যদি বি সাফিক্সে এফ হয়, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি হয়? এই 9/5 একটা গুণ হয়ে যায়। 9/5 একটা গুণ হয়ে যায়। বা তুমি এখান থেকে এটাকে এভাবেও লিখতে পারো, তাহলে বিটা এফ সমান কত হয়? বিটা এফ সমান বার করতে গেলে 9/5টা এদিকে চলে আসবে, আর 9/5টা এদিকে চলে এলে উল্টে যাবে। তার মানে 5/9 ইন্টু বিটা সি। 5/9 ইন্টু বিটা সি। প্রশ্ন কেমন দেয় এখান থেকে? এখান থেকে প্রশ্ন দেয় সেলসিয়াস স্কেলে, হয়তো এখানে অ্যাকচুয়ালি বিটার সঙ্গে সম্পর্ক এরকম না, ব্যাপারটা আলফা বিটা গামা, মানে এই চ্যাপ্টারে তুমি যতগুলো প্রসারণ গুণাঙ্ক পাবে সবারকার কিন্তু এই একই রিলেশন, সবারকার সম্পর্ক কিন্তু একই। তার জন্য একটা ভালো করে বোঝো, আমি বারবার বলছি একটাকে ভালো করে বোঝো, বাকিগুলো নিয়ে সমস্যা হবে না, একই রকম হবে। তাহলে কি পেলাম? ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল সেলসিয়াস স্কেলে বিটার মান যা হয় কেলভিন স্কেলেও তাই হয়, সত্য না মিথ্যা? একদমই সত্য। কিন্তু সেলসিয়াস স্কেলে বিটার মান যা হয় ফারেনহাইট স্কেলে কি তাই হয়? হয় না। সেটা বার করতে গেলে আমাদের কি করতে হয়? 5/9 কি করতে হয়? গুণ করতে হয়। 5/9 গুণ করতে হয়। কোনো অসুবিধা জায়গাটা বুঝতে? কোনো অসুবিধা নেই? চলো তাহলে এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন করে নিই, যে এখান থেকে একটা অঙ্ক যদি এরকম দেয় তাহলে আমরা কিভাবে সলভ করব। মুছে দিই এটা। এটা কিন্তু জায়গাটা বুঝতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। আমরা এই জায়গাটা খুব একটা মানে মনোযোগ দিয়ে বুঝি না, আমরা ভাবি একই হয়, কিন্তু একই হয় না। সেলসিয়াসের সঙ্গে কেলভিনের এক হয়, কিন্তু সেলসিয়াসের সাথে ফারেনহাইটের কখনো এক হবে না, কারণ ঘর সংখ্যা আলাদা থার্মোমিটারে। ধরো এরকম একটা মান দিল যে বিটা ইজ ইকুয়াল টু 18 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে, দুটো কোয়েশ্চেন দিলাম, কেলভিন স্কেলে মান কত হবে? আর 2 নাম্বার ফারেনহাইট স্কেলে মান কত হবে? সেম কোয়েশ্চেন। আলফার বিটার মানটা বলে দিয়েছে কোথায়? সেলসিয়াস স্কেলে।
তাহলে কেলভিন স্কেলে কত হবে, ফারেনহাইট স্কেলে কত হবে, কিভাবে আমরা বার করব? আমরা অলরেডি জানি 1 নাম্বার কেলভিন স্কেলে মানটা কি হয়ে যায়, আমরা জানি বিটা এর কেলভিন স্কেলে মান যা হয় বিটা এর সেলসিয়াস স্কেলে মান তাই হয়। তার মানে সেলসিয়াস স্কেলের মান যদি এটা হয় তাহলে কেলভিন স্কেলেও মান কত হবে, বিটা কেলভিন সমান মানটা একই হবে, কত হবে 18 ইন্টু 10⁻⁻6, বাট যেহেতু কেলভিন স্কেল তার জন্য ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে কত, কেলভিন ইনভার্স। কেলভিন ইনভার্স বুঝলা? কোনো অসুবিধা? বুঝলা না বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলো কি না, বিটার মান সেলসিয়াস আর কেলভিনে যেহেতু একই হয় তার জন্য সেলসিয়াস স্কেলের মান যা হবে কেলভিন স্কেলেও মান তাই হবে, শুধু ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, এখানে সেলসিয়াস ইনভার্স ছিল এখানে কেলভিন ইনভার্স হয়ে যাবে। 2 নাম্বারটা যদি আমরা বলি কিভাবে করব, এদিকেই করে দিই। সেলসিয়াস স্কেলে মানটা বলে দিয়েছে, মানে বিটা সি এর মান আমাদের বলে দিয়েছে, আমাদের বার করতে হবে বিটা এফ। তাহলে আমরা কি জানি, একটু আগেই দেখলাম বিটা এফ ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু বিটা সি। সেলসিয়াস স্কেলে মান যা হয় ফারেনহাইট স্কেলে বার করতে গেলে তার সঙ্গে 5/9 গুণ করতে হয়, করে দাও গুণ। তাহলে 5/9 ইন্টু বিটা সি এর মান কত, 18 ইন্টু 10⁻⁻6। 9 দিয়ে কাটকুট চলে গেল, 9 2 18, তাহলে 5 2 10 ইন্টু 10⁻⁻6, 10 5 2 10 ইন্টু 10⁻⁻6। এখানে এককটা কি আসবে, এককটা আসবে কি, আর তো সেলসিয়াস লিখলে হবে না, আমি ফারেনহাইট স্কেলে বার করছি, তাহলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ক্লিয়ার? আর একটা কথা, এই যে সম্পর্ক এটা লিখেছিলাম না, এটা শুধুমাত্র কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের জন্য অ্যাপ্লিকেবল না, সবার জন্য অ্যাপ্লিকেবল। যতগুলো গুণাঙ্ক আছে এই চ্যাপ্টারে সমস্ত গুণাঙ্কের জন্য এটা অ্যাপ্লিকেবল। এই দুটো সম্পর্ক কি, বিটাকে মানে যে কোনো গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে মান যা হয় কেলভিন স্কেলে তাই হয়। এই চ্যাপ্টারে যে কটা গুণাঙ্ক আছে সমস্ত গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে যা হবে কেলভিন স্কেলে তাই হবে, কিন্তু সেলসিয়াস স্কেলে যা হবে ফারেনহাইট স্কেলে তাই হবে না। ফারেনহাইটে বার করতে গেলে আমাকে 5/9 কি করতে হবে, গুণ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো তাহলে এই গেল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কটাকে ডিটেলে বোঝার চেষ্টা করলাম, যে এখান থেকে একক, মাত্রা এবং বিভিন্ন মানগুলো কিভাবে নির্ভর করে আর কিভাবে নির্ণয় করতে হয়। চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার পরের দিন দেখা হবে। পরের দিন আমরা কি করব, আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে জানবো। তুমি যদি একটা বুঝে যাও, আবার বলছি, তোমার পরের ক্লাসটা তোমার নিজেরই বোরিং লাগবে, যে এই রেসে একই জিনিস একই রকম হচ্ছে। ঠিক আছে, তাই একটা ভালো করে বুঝে নাও, বাকিগুলো এমনিই বুঝতে পারবে। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।